সমাজে সাধারণত একটা কথা একটা ধারণা খুব প্রচলিত আছে। হ্যাঁ, ওই বড় স্বপ্ন দেখার বিষয়টা, তাই তো? একদম ঠিক। চারপাশের মানুষ, ধরুন মোটিভেশনাল স্পিকার, বইপত্র, সব জায়গা থেকেই এই একই বার্তা আসে। যে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। ঠিক। কিন্তু কি ঘটে যখন কোনো একটা নির্দিষ্ট পরিবেশে ধরুন এই বড় স্বপ্ন দেখাটাকেই একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়? মানে স্বপ্ন দেখার জন্য শাস্তি দেওয়া হয়? হ্যাঁ, যখন চারপাশে সমাজ একজন মানুষের বড় স্বপ্ন দেখার অধিকারকে তার ব্যাংক ব্যালেন্স বা অর্থনৈতিক অবস্থা দিয়ে মেপে তাকে প্রতিনিয়ত ছোট করতে থাকে। ও, এটা তো খুব ভয়াবহ একটা পরিস্থিতি। আসলেই আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলবো। একটা ছোট গল্প যার শিরোনাম হার না মানা ছেলেটা। হ্যাঁ, শিরোনামটায় অনেক কিছু বলে দেয়। একদম। আমাদের আজকে লক্ষ্য হলো রাফি নামের এক গ্রামের ছেলের তার সাধারণ অথচ অসামান্য জীবন সংগ্রামের গল্প থেকে সফলতার মূল সূত্রগুলো বের করে আনা। কিভাবে সে চরম দারিদ্র্য আর চারপাশের উপহাসকে জয় করল, সেটাই মূল বিষয়। ঠিক বলেছেন। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। গল্পের প্রেক্ষাপটটা আপাতদৃষ্টিতে খুব চেনা মনে হলেও এর ভেতরের লড়াইটা ভীষণ জটিল। রাইট। রাফি নামের এই ছোট গ্রামের ছেলেটি জীবনে একজন সফল মানুষ হতে চায়, কিন্তু কঠিন বাস্তবতা হলো তার পরিবার এতটাই গরিব যে প্রতিদিনের খাবার জোগাড় করাটাই সেখানে সবচেয়ে বড় সংগ্রাম। সেখানে পড়াশোনার জন্য পর্যাপ্ত অর্থ তো অনেক দূরের ব্যাপার। একদম। সুযোগ সুবিধার কথা চিন্তাও করা যায় না। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সোর্স ম্যাটেরিয়ালটি কেবল অর্থনৈতিক দৈন্য বা সম্পদের অভাবের ওপর ফোকাস করছে না। হ্যাঁ, দারিদ্র তো একটা বড় দেওয়াল। অবশ্যই, কিন্তু যখন আমরা গল্পের গভীরে যাই, দেখতে পাই আসল লড়াইটা ছিল পারিপার্শ্বিক নেতিবাচকতা বা ওই যে টক্সিক পরিবেশের বিরুদ্ধে। মানে সমাজের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লড়াই। ঠিক। একজন মানুষের স্বপ্ন দেখার সাহসটাকে যখন তার চারপাশের সমাজ ধৃষ্টতা হিসেবে ধরে নেয়, তখন সেই লড়াইটা কেবল নিজের টিকে থাকার লড়াই থাকে না। সেটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধে পরিণত হয়। একদম তাই। আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধের জায়গাটি সবচেয়ে বেশি ভাবায়। আমরা যদি সোর্স মেটেরিয়ালের নির্দিষ্ট ঘটনাগুলোর দিকে তাকাই, সেখানে কি বলা আছে? দেখতে পাই রাফির পথের প্রধান বাধা শুধু তার ছেঁড়া জামা বা বই কেনার টাকা না থাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ও আচ্ছা। স্কুলে তাকে প্রতিনিয়ত হাসাহাসির শিকার হতে হতো। সহপাঠী এবং চারপাশের মানুষ তাকে বলতো, তুই কিছুই করতে পারবি না। কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ! শুধু তাই নয়, তারা বলতো, তোর মতো গরিব ছেলের স্বপ্ন দেখা মানায় না। এই কথাটা একটা কিশোরের মনের উপর মারাত্মক প্রভাব ফেলে। ঠিক। এই ধরনের আচরণের কথা শুনলে আমার একটা অ্যানালজির কথা মনে পড়ে যায়। ওই যে কাঁকড়ার বালতি বা ক্র্যাবস ইন আ বাকেট থিওরি। হ্যাঁ, খুব পরিচিত একটা কনসেপ্ট। অথবা ধরুন টল পপি সিনড্রোম। কৃষিক্ষেত্রে দেখা যায় যে পপি ফুলটা অন্যগুলোর চেয়ে একটু বেশি লম্বা হয়ে বেড়ে ওঠে, কৃষকরা সেটারই মাথা ছেঁটে দেয়, যাতে পুরো মাঠটাকে সমান মনে হয়। একদম। আমাদের সমাজেও যেন এমন একটা অলিখিত নিয়ম আছে। কেউ যখন নিজের নির্ধারিত গণ্ডি থেকে একটু ওপরে ওঠার চেষ্টা করে, চারপাশের মানুষ তাকে কথার আঘাতে টেনে নিচে নামাতে চায়। ঠিক তাই। সমাজ কেন সবসময় মানুষের অর্থনৈতিক অবস্থার সাথে তার স্বপ্ন দেখার অধিকারকে গুলিয়ে ফেলে? আসলে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই টেনে নিচে নামানোর প্রবণতার একটা খুব সুনির্দিষ্ট কারণ রয়েছে। তাই নাকি? সেটা কি? যে কোনো সমাজ বা গোষ্ঠী সাধারণত একটি স্থিতাবস্থা বা যাকে বলে স্টেটাসকো বজায় রাখতে পছন্দ করে। পরিবর্তন তারা পছন্দ করে না। ঠিক। সমাজের নিচুতলার কেউ যখন সেই স্থিতাবস্থা ভাঙতে চায়, তখন বাকিরা নিজেদের অস্তিত্ব বা জীবনের ব্যর্থতাগুলো নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। মানে তারা ইনসিকিউর ফিল করে। একদম। রাফি যখন চরম দারিদ্র্যের মাঝেও বড় হওয়ার স্বপ্ন দেখছে, তখন সে আসলে তার চারপাশের উপহাসকারীদের অবচেতন মনে একটা বার্তা দিচ্ছে। কি বার্তা? যে বর্তমান অবস্থাটাই শেষ কথা নয়, চাইলে এই দারিদ্র্য থেকে বের হওয়া সম্ভব। ওহ, আর এই সম্ভাবনাটাই অন্যদের জন্য খুব অস্বস্তিকর। রাইট। কারণ রাফি যদি সফল হয়ে যায়, তবে অন্যদের ব্যর্থতার পেছনে আর কোনো অজুহাত থাকবে না। দারুণ একটা পয়েন্ট। তাই তারা রাফির স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করতে চায়। হ্যাঁ, বুলিং বা উপহাসের মাধ্যমে। তার মানে এই হাসাহাসিগুলো আসলে উপহাসকারীদের নিজেদের ব্যর্থতার ঢাকার একটা ঢাল হিসেবে কাজ করছে। একেবারেই তাই। কিন্তু সমস্যা হলো যে কিশোর ছেলেটি এই আক্রমণগুলো শিকার হচ্ছে,
তার তো এই সমাজতাত্ত্বিক সমীকরণগুলো বোঝার কথা নয়। না, তার পক্ষে এটা বোঝা অসম্ভব। তার কাছে এই কথাগুলো আক্ষরিক অর্থেই বিষের মতো। আমি বুঝতে চাইছি, প্রতিদিন স্কুলে গিয়ে এই ধরনের কথা শোনার ফলে একটা বয়ঃসন্ধিকালের মস্তিষ্কে ঠিক কী ধরনের প্রভাব পড়ে? মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে বয়ঃসন্ধিকালে মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স পুরোপুরি বিকশিত হয় না। যেটা যুক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার কাজ করে। ঠিক এই সময়ে মস্তিষ্ক চারপাশের পরিবেশ থেকে নিজের আইডেন্টিটি বা আত্মপরিচয় তৈরি করে। বুঝতে পারছি। যখন চারপাশের মানুষ প্রতিনিয়ত বলছে তুই পারবি না, তখন মস্তিষ্কে কগনিটিভ লোড বা মানসিক চাপ মারাত্মকভাবে বেড়ে যায়। কগনিটিভ লোড ব্যাপারটা যদি একটু সহজ করে বোঝান। ধরুন, মানুষের মস্তিষ্কের কাজের ক্ষমতাকে আমরা একটা কম্পিউটারের র্যামের সাথে তুলনা করতে পারি। ও আচ্ছা, একটু থামাই। তার মানে কি ব্যাপারটা এরকম যে হ্যাঁ, বলুন। কম্পিউটারে যখন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ভারী সফটওয়্যার চলতে থাকে, তখন কম্পিউটার যেমন স্লো হয়ে যায় বা হ্যাং করে, মস্তিষ্কের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। একদম সেই মেকানিজমটাই এখানে কাজ করছে। দারিদ্র্য নিজেই একটা বিশাল ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার। সারাক্ষণ মস্তিষ্কের অনেকটা অংশ দখল করে রাখে, কাল কি খাবো, বই কিনবো কিভাবে। রাইট। এর ওপর যখন এই বুলিং বা সামাজিক উপহাস যুক্ত হয়, তখন সেটি মস্তিষ্কের র্যামের প্রায় ৮০ থেকে ৯০% দখল করে নেয়। সর্বনাশ! তাহলে তো পড়াশোনার জন্য জায়গাই থাকে না। ঠিক তাই। ওই কিশোরের মস্তিষ্কে নতুন কিছু শেখার জন্য মাত্র ১০% জায়গা অবশিষ্ট থাকে। এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। আর এই নিরবিচ্ছিন্ন মানসিক চাপ শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা এত বাড়িয়ে দেয় যে নতুন কিছু করার উদ্যম শারীরিকভাবেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অবচেতনভাবেই মস্তিষ্ক ভাবতে শুরু করে, হয়তো চারপাশের মানুষই ঠিক, হয়তো আমি সত্যি কিছু করতে পারবো না। এই ক্রমাগত মানসিক চাপ আর কর্টিসলের কারণেই আমরা দেখতে পাই যে রাফি একসময় মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছিল। সোর্সে তেমনটাই বলা আছে। হ্যাঁ, চারপাশের এই চরম নেতিবাচকতা তাকে এতটাই কোণঠাসা করে ফেলে যে সে সান্ত্বনা খুঁজতে তার মায়ের কাছে ছুটে যায়। সে তার মাকে কি বলেছিল? সে তার মাকে গিয়ে অত্যন্ত করুণভাবে জিজ্ঞেস করে, আম্মু, আমি কি সত্যিই কিছু হতে পারবো না? আহা, এই একটা প্রশ্নের মধ্যে যে পরিমাণ অসহায়ত্ব লুকিয়ে আছে। একদম। যে কোনো মানুষকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এরপরই গল্পে এমন একটা ঘটনা ঘটে যা পুরো বর্ণনার মোড় ঘুরিয়ে দেয়। এখানেই বিষয়টা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ রাফির মায়ের প্রশ্নের উত্তরে এমন একটি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন যা আমাদের সাধারণ প্রত্যাশার একেবারে বিপরীত। মানে তিনি সাধারণ মায়েদের মতো আচরণ করেননি। না, সাধারণত এই ধরনের পরিস্থিতিতে অভিভাবকরা কি করেন? হয় তারা খুব রেগে যান এবং যারা তাদের সন্তানকে ছোট করেছে তাদের সাথে গিয়ে ঝগড়া করেন। হ্যাঁ, অথবা তারা নিজেরাও সমাজের সাথে তাল মিলিয়ে সন্তানকে তার বাস্তবতা মেনে নিতে বলেন। ঠিক, কিন্তু সোর্স বলছে রাফি যখন মাকে এই প্রশ্নটি করে, তার মা তখন একটুও না রেগে বরং হাসেন। এই হাসিটাই আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। সন্তানের এতটা কষ্টের মুহূর্তে একজন মায়ের এই শান্ত হাসিটা প্রথম দর্শনে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এই হাসিটাই ছিল রাফির জন্য পৃথিবীর সমস্ত নেতিবাচকতার বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। একদম। এই হাসিটা প্রমাণ করে যে রাফির মা ওই উপহাসকারীদের কথাগুলোকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন না। তিনি বুঝিয়ে দিলেন যে ওই মানুষগুলোর কথার কোনো ওজনই নেই। যদি আমরা এটাকে একটু বড় দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এই হাসির পেছনে নিউরোবায়োলজির দারুণ একটা মেকানিজম বুঝতে পারবো। নিউরোবায়োলজি? কিভাবে? সাইকোলজিতে একে বলা হয় ইমোশনাল কো-রেগুলেশন। আচ্ছা। একটি শিশু যখন প্রচণ্ড মানসিক চাপ নিয়ে মা বাবার কাছে আসে, তখন তার নিজের স্নায়ুতন্ত্র পুরোপুরি এলোমেলো অবস্থায় থাকে। মানে সে তখন একটা প্যানিক স্টেটে থাকে। ঠিক। সে অবচেতনভাবে তার মায়ের চেহারায় বিপদের সংকেত খোঁজে। ও, বুঝতে পারছি। রাফির মা যদি ওই মুহূর্তে রেগে যেতেন বা কাঁপতে শুরু করতেন, তাহলে রাফির মস্তিষ্কের মিরর নিউরনগুলো সেই প্যানিকটাকে আরও বহুগুণ বাড়িয়ে দিত। রাফি বুঝত যে সত্যি একটা বড় বিপদ হয়েছে এবং ওই মানুষগুলোর কথার আসলেই বিশাল ক্ষমতা আছে। এক্স্যাক্টলি ঠিক। কি অসাধারণ একটা মেকানিজম! তার মানে মায়ের ওই শান্ত হাসিটা আক্ষরিক অর্থেই রাফির মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, মা তার হাসির মাধ্যমে রাফির স্ট্রেস হরমোনকে নিচে নামিয়ে আনলেন। আর তারপর সেই জাদুকরি কথাটা বললেন। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, মানুষকে না শুনে নিজের মনকে শোন। যারা আজ হাসছে, একদিন তারা তোর জন্য গর্ব করবে।
এই বাক্যটির মনস্তাত্ত্বিক গভীরতা কিন্তু অনেক। সেটা কিভাবে? মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে রাফি এতদিন বাইরের মানুষের সার্টিফিকেটের বা অনুমোদনের আশায় বসেছিল। হ্যাঁ, সে নিজেকে অন্যদের চোখ দিয়ে বিচার করছিল। একে বলা হয় এক্সটার্নাল ভ্যালিডেশন। যখন সমাজ এই ভ্যালিডেশন দিতে অস্বীকার করে তখন মানুষ ভেঙে পড়ে। তাহলে তার মা আসলে কি করলেন? রাফির মা তাকে একটি অত্যন্ত কঠিন কিন্তু প্রয়োজনীয় পরিবর্তনের পথ দেখালেন। তিনি রাফির মনোযোগকে বাইরের কোলাহল থেকে সরিয়ে ইন্টারনাল ভ্যালিডেশন বা আভ্যন্তরীণ বিশ্বাসের দিকে ঘুরিয়ে দিলেন। ও দারুণ! অর্থাৎ তিনি রাফিকে বোঝালেন যে নিজের ভেতরের কণ্ঠস্বরটা যদি শক্ত থাকে তাহলে বাইরের হাজারটা নেতিবাচক কণ্ঠ কোনো প্রভাব ফেলতে পারবে না। একদম। একজন মানুষের জীবনে একটি মাত্র ইতিবাচক নোঙর কিভাবে পুরো দুনিয়ার উপহাসকে ম্লান করে দিতে পারে, এটা তার একটা নিখুঁত উদাহরণ। তবে এই গল্পটা কেবল একটা সুন্দর মোটিভেশনাল কোটের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। না, মোটিভেশন তো অনেক সময় ক্ষণস্থায়ী হয়, আজ আছে কাল নেই। ঠিক, কিন্তু সোর্স মেটেরিয়ালে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে যে মার এই কথাগুলো রাফির মনের ভেতরে শুধু সাময়িক উত্তেজনাই তৈরি করেনি, বরং তাকে কাজে নামতে বাধ্য করেছিল। হ্যাঁ, রাফির ক্ষেত্রে আমরা দেখি সেটা একটা নিরেট এবং কঠোর রুটিনে পরিণত হলো। সোর্স আমাদের জানাচ্ছে যে সেদিন থেকেই রাফি পুরোপুরি বদলে যায়। সে কি করত? সে প্রতিদিন ভোরে উঠে পড়ত, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখনও সে পড়াশোনা করত। অনেক কষ্ট আর বাধা আসা সত্ত্বেও সে কখনোই হাল ছাড়েনি। এই জায়গায় এসে গল্পের গতিপথ সম্পূর্ণ পাল্টে যায়। আমি এখানে প্রচলিত একটা ধারণার বিরুদ্ধে একটু পুশব্যাক করতে চাই। কোন ধারণাটার কথা বলছেন? আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বা সিনেমায় এই ধরনের সফলতার গল্প দেখি তখন এই দীর্ঘ পরিশ্রমের সময়টাকে খুব গ্ল্যামারাইজড করা হয়। হ্যাঁ, একটা 3 মিনিটের গানের সাথে মন্টাজ হিসেবে দেখানো হয়। ঠিক, গান বাজছে, হিনো দৌড়াচ্ছে, ঘাম ঝরাচ্ছে, বইয়ের বাতা উল্টাচ্ছে, আর তার পরের দৃশ্যেই সে সফল। ব্যাপারটা যেন খুব দ্রুত ঘটে যায়। হ্যাঁ, এই ধরনের উপস্থাপন আমাদের মনে একটা ওভারনাইট সাকসেস বা রাতারাতি সফল হওয়ার মিথ তৈরি করে দেয়। কিন্তু বাস্তবতা তো এমন নয়। একেবারেই না। তাই সোর্সের একটা খুব নির্দিষ্ট লাইনের ওপর আমি জোর দিতে চাই, বছরের পর বছর পরিশ্রম। এই বছরের পর বছর শব্দবন্ধটি আসলে সফলতার সবচেয়ে অপ্রিয় সত্য। ঠিক। সিনেমায় আমরা কেবল কয়েক মুহূর্তের ঘাম দেখি, কিন্তু ঘামের পেছনে সেই অন্তহীন সময়টার ওজন আমরা স্ক্রিন থেকে অনুভব করতে পারি না। এই পার্থক্যটা বোঝানোর জন্য আমার একটা উপমার কথা মনে পড়ছে। বলুন। ধরুন, মোটিভেশন বা অনুপ্রেরণা হলো একটা গাড়ির স্টার্টারের মতো। মায়ের সেই চমৎকার কথাগুলো রাফির জন্য সেই স্টার্টার হিসেবে কাজ করেছে। ইঞ্জিনটা চালু হয়েছে। কিন্তু প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠা, ছেঁড়া বইগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা আর গভীর রাত পর্যন্ত কাজ করা, মানে সেই বছরের পর বছর পরিশ্রম। একদম সেটাই হলো গাড়ির আসল ইঞ্জিন এবং চাকা। দারুণ উপমা। শুধু স্টার্টার দিয়ে তো আর মাইলের পর মাইল অ্যাব্রোখেগ্রো রাস্তা পাড়ি দেওয়া যায় না। গন্তব্যে পৌঁছাতে হলে ইঞ্জিনটাকে একটানা চালিয়ে যেতে হয়। আর জানেন তো, এই ইঞ্জিন চালানোর মেকানিজমটা কিন্তু ভীষণ একঘেয়ে এবং নিঃসঙ্গ। নিঃসঙ্গ কেন? রাফির এই পরিশ্রমের পেছনে নিঃসঙ্গতা নিয়ে একটু গভীরভাবে ভাবা প্রয়োজন। সোর্সের ওই লাইনটা খেয়াল করা যাক। রাতে যখন সবাই ঘুমাতো তখনও সে পড়ত। লাইনটা খুবই পাওয়ারফুল। এই একটি বাক্যের মধ্যে প্রচণ্ড একটি একাকিত্ব লুকিয়ে আছে, যা সফলতার জন্য অপরিহার্য। একাকিত্ব কেন অপরিহার্য হবে? মানুষ তো সাধারণত দলবদ্ধভাবেই কাজ করতে পছন্দ করে। কারণ সত্যিকারের সংগ্রাম সবসময় লোকচক্ষুর আড়ালেই হয়। আচ্ছা। দিনের আলোয় যখন মানুষ উপহাস করে তখন ভেতরে একটা রাগ তৈরি হয়, নিজেকে প্রমাণ করার একটা তীব্র জেদ চাপে। সেই জেদ নিয়ে কাজ শুরু করা সহজ, কিন্তু সেটা ধরে রাখা সেটাই তো কঠিন। রাত ৩টের সময় যখন পুরো পৃথিবী শান্ত, সবাই আরামে ঘুমাচ্ছে, তখন ওই টিমটিমে আলোর নিচে বসে পড়ার সময় চারপাশের কোনো উপহাসকারী উপস্থিত থাকে না। কেউ দেখার থাকে না। সেখানে কোনো হাততালি দেওয়ার লোকও থাকে না। থাকে শুধু নীরবতা, নিজের ক্লান্তি এবং এক গাদা বই। এই নিঃসঙ্গ সময়টাতে ফোকাস ধরে রাখা সত্যিই সবচেয়ে কঠিন কাজ। একেই তো বলা হয় ডিপ ওয়ার্ক। এই গভীর মনোযোগ কোলাহলের মধ্যে আসে না। এর জন্য দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হয়। এবং এই বিচ্ছিন্নতা বা আইসোলেশনের মধ্যেই মস্তিষ্কের আসল পরিবর্তনটা ঘটে, তাই না? ঠিক ধরেছেন। স্নায়ুবিজ্ঞানের ভাষায় একে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। ব্যাপারটা একটু সহজ করে বলবেন?
যখন একজন মানুষ ক্রমাগত রাতের পর রাত একটি কঠিন কাজ রিপিট করতে থাকে তখন তার মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলো বা স্নায়বিক পথগুলো নতুন করে গঠিত হয়। মানে মস্তিষ্ক নিজেকে নতুন করে প্রোগ্রাম করে নেয়? একদম। শুরুতে যে কাজটা করতে প্রচণ্ড ইচ্ছাশক্তির প্রয়োজন হতো, বছরের পর বছর রিপিট করার ফলে সেটি একটি স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হয়। এই নিঃসঙ্গ লড়াইটাই রাফিকে অন্যদের চেয়ে আলাদা করেছে। সে কেবল স্বপ্ন দেখেই থেমে থাকেনি, সে সেই স্বপ্নের মূল্য পরিশোধ করেছে তার আরাম, ঘুম আর বিনোদন বিসর্জন দিয়ে। এই লোকচক্ষুর আড়ালের অমানবিক পরিশ্রম একসময় এমন এক ফলাফল নিয়ে আসে যা আর কারো পক্ষে অস্বীকার করা সম্ভব ছিল না। রেজাল্ট কি হয়েছিল? সোর্সের বর্ণনা অনুযায়ী বছরের পর পর এই লড়াইয়ের পর একদিন রাফি পুরো জেলায় প্রথম হয়। ওয়াও, পুরো জেলায় প্রথম? হ্যাঁ, এই চূড়ান্ত ফলাফল রাফিকে তার অতীতের সেই উপহাসকারীদের ঠিক মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যারা একসময় তাকে নিয়ে হাসত, আজ তারা তার নাম শুনে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এটা তো বিশাল একটা জয়। তাহলে এইসবের মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো আমরা এখানে একটা দারুণ পোয়েটিক জাস্টিস বা কাব্যিক ন্যায় বিচার দেখতে পাচ্ছি। সত্যি তাই। যে মানুষগুলো বলতো তোর মতো গরিব ছেলের স্বপ্ন দেখা মানায় না, রাফি তাদের সাথে কোনো তর্ক না করে কেবল নিজের কাজের মাধ্যমে সব কথার জবাব দিয়ে দিয়েছে। সে প্রমাণ করেছে যে যোগ্যতার সাথে বর্তমান অর্থনৈতিক অবস্থার কোনো সম্পর্ক নেই। একদম। আর এই চূড়ান্ত সাফল্যের মুহূর্তেই রাফি তার জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করে। কি সত্য? সে বুঝতে পারে স্বপ্ন বড় না, চেষ্টা বড়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। স্বপ্ন বনাম চেষ্টা। আমরা তো সবসময় শুনি বড় স্বপ্ন দেখো। রাইট, কিন্তু রাফির এই উপলব্ধিটা আসলে আধুনিক যুগের এই জনপ্রিয় ধারণাকেই ডিকনস্ট্রাক্ট বা ভেঙে নতুন করে সাজায়। এই ডিকনস্ট্রাকশনটা একটু বিস্তারিতভাবে বোঝা দরকার। বড় স্বপ্ন দেখা তো কোনো খারাপ বিষয় নয়, তাহলে রাফি কেন চেষ্টাকে স্বপ্নের চেয়ে বড় বলছে? কারণ স্বপ্ন দেখাটা ভীষণ সহজ এবং আরামদায়ক। মানে এর জন্য কোনো পরিশ্রম লাগে না? একদম। এর জন্য কোনো টাকা লাগে না, কোনো যোগ্যতারও প্রয়োজন হয় না। নিজের বিছানায় শুয়ে শুয়ে যে কেউ রাজা হওয়ার স্বপ্ন দেখতে পারে। হ্যাঁ, কল্পনায় তো সবই সম্ভব। মস্তিষ্ক স্বপ্ন দেখার সময় ডোপামিন রিলিজ করে, ফলে আমরা কাজ না করে এক ধরনের সফলতার আনন্দ অনুভব করি। কিন্তু এই সস্তা ডোপামিন তো কাউকে বড় করে না। ঠিক। রাফি যদি শুধু বড় স্বপ্ন দেখত আর মায়ের কথায় সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে থাকত, সে কখনোই ওই অবস্থানে পৌঁছাতে পারত না। বরং সেই স্বপ্নের পেছনের নিরলস চেষ্টাই তাকে সফলতায় রূপান্তর করেছে। রাইট। অর্থাৎ চেষ্টা হলো সেই ব্রিজ বা সেতু যা বর্তমানের কঠিন বাস্তবতাকে ভবিষ্যতের স্বপ্নের সাথে যুক্ত করে। অসাধারণ বলেছেন। চেষ্টা ছাড়া বড় স্বপ্ন হলো নিছকই একটা ইলিউশন বা মায়া, যা মানুষকে শুধু সাময়িক সান্ত্বনা দেয় কিন্তু গন্তব্যে পৌঁছায় না। এই নিরলাস চেষ্টাই শেষ পর্যন্ত রাফির ক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করেছে। রাফির এই সম্পূর্ণ যাত্রাটি দেখার পর এখন সময় এসেছে সোর্স ম্যাটেরিয়াল থেকে গল্পের মূল শিক্ষাগুলোকে একত্রিত করার। হ্যাঁ, শুধু গল্প শুনে তো লাভ নেই, এটা জীবনে প্রয়োগ করা দরকার। একদম। সোর্সের একেবারে শেষে দুটি অত্যন্ত স্পষ্ট শিক্ষা তুলে ধরা হয়েছে। প্রথম শিক্ষাটা কি? প্রথমটি হলো, মানুষ তোমাকে ছোট ভাবতে পারে, কিন্তু নিজের উপর যদি বিশ্বাস থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। খুব সত্যি কথা। আর দ্বিতীয়টি? দ্বিতীয় শিক্ষাটি হলো, কখনো হাল না ছাড়া, কারণ সফলতা ঠিক তাদের কাছেই আসে যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। এখানে এই শেষ পর্যন্ত কথাটা খুব জরুরি। কেন? কারণ অনেকেই তো দৌড় শুরু করে, কিন্তু মাঝপথে গিয়ে যখন বাধা আসে তখন তারা ফিরে আসে। মোটিভেশন দিয়ে দৌড় শুরু করা যায়, কিন্তু ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছাতে ওই নিঃসঙ্গ পরিশ্রমের ইঞ্জিনটা সচল রাখতে হয়। তথ্যের এই যুগে এই শিক্ষাগুলো আমাদের বর্তমান সমাজ বাস্তবতায় কতটা প্রাসঙ্গিক তা ভাবলে রীতিমতো অবাক হতে হয়। একদম। আজকে আমাদের হয়তো রাফির মতো চরম আর্থিক দারিদ্র্য নেই, কিন্তু আমাদের চারপাশে অন্য ধরনের অদৃশ্য দেয়াল আছে। যেমন সোশ্যাল মিডিয়া। রাইট। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ অন্যদের ফিল্টার করা সফলতার ছবি দেখে মানুষ নিজের অজান্তেই নিজেকে ছোট ভাবতে শুরু করে। মনে হয় চারপাশে সবাই সফল, শুধু নিজের জীবনটাই থমকে আছে। আর এই অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেকেই হতাশ হয়ে পড়ে। ঠিক ওই জায়গাটাতেই রাফির গল্পটা একটি আয়নার মতো কাজ করে। আমাদের প্রত্যেকের জীবনেই নিজস্ব কিছু বাধা আছে, নিজস্ব কিছু কাঁকড়ার বালতি আছে।
হতে পারে সেটা অফিসের কোনো টক্সিক পরিবেশ বা বন্ধুমহলের উপহাস। রাফির গল্প এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাইরের মানুষ কি ভাবছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের ভেতরের কণ্ঠস্বর কি বলছে। নিজের ওপর বিশ্বাস এবং নিরলস চেষ্টায় উন্নতির একমাত্র চাবিকাঠি। এখানে কোনো শর্টকাট নেই। নিজের প্রতি এই বিশ্বাসটা ধরে রেখে যদি কাজ চালিয়ে যাওয়া যায় তাহলে একদিন না একদিন সেই পরিশ্রম আলোর মুখ দেখবে। অবশ্যই দেখবে। কিন্তু আলোচনা একেবারে শেষ করার আগে সোর্স ম্যাটেরিয়ালের একটা নির্দিষ্ট লাইন নিয়ে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোন লাইনটা? গল্পের একটা জায়গায় রাফির মা বলেছিলেন, যারা আজ হাসছে একদিন তারা তোর জন্য গর্ব করবে। হ্যাঁ, গল্প অনুযায়ী রাফি সফল হয়েছে এবং সবাই অবাকও হয়েছে। কিন্তু বাস্তবতার নিরিখে ভাবলে সত্যিই কি তাই হয়? এটি একটি চমৎকার এবং ভাবনার উদ্রেককারী পয়েন্ট। এটি সত্যিই সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ কি আসলেই মন থেকে গর্ব করে? যখন একজন মানুষ বহু বাধা পেরিয়ে সফল হয় তখন তার অতীতের উপহাসকারীরা কি সত্যিই তার জন্য গর্ব অনুভব করে, নাকি তারা কেবল সফলতার উজ্জ্বল আলোয় নিজেদের যুক্ত করতে চায়? মানে তারা ক্রেডিট নিতে চায়। একে সাইকোলজিতে হ্যালো এফেক্ট বা রিফ্লেক্টেড গ্লোরি বলা যায়। মানুষ সফলতাকে পূজা করে কিন্তু সফলতা হওয়ার পেছনে সংগ্রামকে উপহাস করে। ঠিক এই বিষয়টা নিয়েই আমি ভাবছিলাম, তারা কি সত্যিই তাদের অতীত আচরণের জন্য অনুতপ্ত হয়? মনে তো হয় না। নাকি তারা তখন গিয়ে সমাজের অন্যদের কাছে বলে বেড়ায়, আরে রাফিকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, আমি তো জানতামই ও বড় কিছু করবে। অথচ এরাই একসময় তাকে নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি করত। সমাজের এই দ্বিমুখী আচরণ নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত। সফলতার আলো এতটাই তীব্র যে সবাই সেই আলোর নিচে নিজের মুখটা একটু দেখাতে চায়। যারা আপনার কষ্টের সময়টায় পাশে ছিল না, বরং বাধা হয়ে দাঁড়িয়েছিল, সফলতার পর তাদের সেই তথাকথিত গর্ব আসলে কতটা খাঁটি সেটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। তারা হয়তো শুধু এই ক্রেডিটটা নিতে চায় যে তারা একজন সফল মানুষকে চেনে। একদম তাই। এই আলোচনা থেকে একটি খুব পরিষ্কার উপসংহার টানা যায়। সেটা কি? সমাজের মানুষের উপহাস যেমন জীবনের শেষ কথা হতে পারে না, তেমনি সফল হওয়ার পর সেই একই মানুষদের তথাকথিত গর্ব বা প্রশংসাও জীবনের মূল চালিকা শক্তি হওয়া উচিত নয়। খুব সুন্দর বলেছেন। মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, বরং কাজ করতে হবে নিজের জন্য, নিজের সেই ইন্টারনাল ভ্যালিডেশনের জন্য, যা রাফির মা তাকে শিখিয়েছিলেন। কারণ দিনের শেষে বাইরের মানুষগুলো বদলাবে, তাদের কথা বদলাবে, কিন্তু নিজের প্রতি নিজের বিশ্বাসটাই হলো একমাত্র ধ্রুবক। সমাজের ওই দ্বিমুখী মানুষের তথাকথিত গর্বের আশায় নয়, বরং নিজের স্বপ্নের প্রতি সুবিচার করতে শেখাটাই সবচেয়ে জরুরি। ঠিক যেমনটি করেছিল আমাদের গল্পের হার না মানা ছেলেটা রাফি। আমাদের আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। আগামীতে আবারও কথা হবে নতুন কোনো সোর্স এবং নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং কাজ চালিয়ে যান।